আপডেটের। দর্শক, আপনারা খবরে যেমনটা দেখেছেন, প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন যে আসছে শীতে করোনার প্রকোপ হয়তো কিছুটা বাড়তে পারে, এরকম একটি মন্তব্য। সেই সূত্রে বাড়তি সতর্কতা নিচ্ছে সরকার, এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ যারা নাগরিক আছেন তারা কি ধরনের বাড়তি সতর্কতা অবলম্বন করবেন সেই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন তরুণ চিকিৎসককে আমরা পেয়েছি, ডাক্তার আশিস কুমার চক্রবর্তী এবং ডাক্তার দীপঙ্কর ঘোষকে আমরা পেয়েছি। আশিস চক্রবর্তীর কাছে যাব। আশিস চক্রবর্তী, নিশ্চয়ই খবরটি দেখেছেন যে সরকারের নীতি নির্ধারকরা ইতিমধ্যে আসন্ন শীতে করোনার পরিস্থিতি কি দাঁড়ায় তার একটা আগাম প্রস্তুতি নিচ্ছেন, এবং সেই ধারাবাহিকতায় সাধারণ মানুষকে কি বলার আছে? আশিস। আশিস, আপনাকে প্রশ্নটা করেছিলাম যে এই আসন্ন শীতে কি ধরনের প্রস্তুতি সাধারণ মানুষ করবে, কি লাগবে? আচ্ছা, ধন্যবাদ এটিএন নিউজকে। একটু যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে বোধহয়। সেটি হচ্ছে যে আমরা যেটি শুনতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী এই শীতে আরেকটি সেকেন্ড ওয়েভ আসবে। আসলে চিকিৎসক হিসেবে আমি যেটি বলতে চাই, আমরা কিন্তু অলরেডি একটি ওয়েভের মধ্যে আছি, কোভিড এর ওয়েভে। আমরা সেই কোভিড থেকে কিন্তু ওয়েভ থেকে কিন্তু এখনো মুক্তি পাইনি। অনেকে হয়তো মাস্ক পরছেন না, ঘুরে বেড়াচ্ছেন। আমাদের সেই চিরায়ত ঢাকার মতো যানজট দেখতে পেয়ে অনেকে মনে করছেন যে কোভিড বোধহয় শেষ হয়ে গেছে। আসলে কথাটা কিন্তু ঠিক নয়। আমরা কোভিডে আছি। পৃথিবীর অনেক বড় বড় দেশগুলিতে কোভিড এর কারণে কোন কোন দেশ উন্নত বিশ্বে কোভিড থেকে পুরোপুরি ভালো হয়ে গিয়েছিল। সেখান থেকে হয়তো কোনো কোনো দেশ আবার নতুন করে কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা কিন্তু এখনো কোভিড ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এটি চলমান থাকবে যতদিন না পর্যন্ত আমরা সচেতন হব, কিংবা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হব, কিংবা আমরা সামাজিক দূরত্ব মেনটেন করব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। আমরা যে প্রস্তুতির কথা বলছি, ইতিমধ্যে যেটি হয়েছিল সরকারিভাবে এবং হয়তো কোনো কোনো বেসরকারি হাসপাতালগুলিতেও, যে কোভিডের রোগীর সংখ্যা কমেছে বা কমে যাচ্ছে, এই ভেবে অনেক হাসপাতালে শয্যার সংখ্যা কমানো হয়েছিল। এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি যে কোনো কোনো হাসপাতালে 93% সিট খালি রয়ে গেছে। আমার এই জায়গাটিতে হচ্ছে চিকিৎসক হিসেবে প্রস্তুতির কথা যদি বলি, তাহলে যেটি আমি বলতে চাই যে যেটি প্রয়োজন সেটি হচ্ছে কোভিডের জন্য পর্যাপ্ত প্রস্তুতি রাখা। এবং আমি আরেকটা জিনিস বলি, যে শুধু শুধু ওই হাজার হাজার বেড করে, শত শত জেনারেল বেড করে কিন্তু কোভিডে কোনো লাভ নেই। কোভিডের মোর দেন 80% পেশেন্ট যারা পজিটিভ হয়, তারা কিন্তু শ্বাসকষ্ট হয় না সব রোগীর। তারা নরমালি কিন্তু এই রোগীগুলি বাসায়ও থাকতে পারে। বাসায় যদি আইসোলেশনে থেকে অ্যান্টিভাইরাল এবং কিছু মেডিকেশন খায়, তার কিন্তু হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। যখন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়, তখনই কেবলমাত্র হাসপাতালে যায়। আমরা আমাদের যে অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের হাসপাতালে যতগুলি রোগী কোভিড এর জন্য সিট চেয়েছে, সবাই কোভিড আইসিইউর জন্য সিট চেয়েছে, কিন্তু কিংবা কমপক্ষে এইচডিইউ বা স্টেপ ডাউনের জন্য। কেউ জেনারেল বেডের জন্য সিট চায়নি। জেনারেল বেড আমরা রেখেছি যখন পেশেন্টগুলি স্টেবল হয়, পেশেন্টগুলিকে আমাদের স্টেপ ডাউন করতে হয়, এবং বিফোর ডিসচার্জ আমাদের একটু অবজার্ভ করতে হয় যে পেশেন্ট অক্সিজেন ডিমান্ড কতটুকু কমছে। সেই জন্য আমরা শুধু ওয়ার্ডে স্থানান্তর করি, কিন্তু শুধুমাত্র ওয়ার্ডে ভর্তির জন্য রোগীরা কিন্তু হাসপাতালে আসে না। সুতরাং আমার যেটি পরামর্শ থাকবে, যারাই কোভিড নিয়ে ভাবছেন নতুন নতুন, আপনারা জানেন যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং তদুর্ধ্ব হাসপাতালগুলিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের আলাদা বিল্ডিং এ কোভিড স্থানান্তর করতে হবে। এবং সেজন্য আমরা একটা প্ল্যাটফর্মও করেছি, প্রাইভেট হসপিটাল সোসাইটি অফ বাংলাদেশ, যেটির কনভেনার হচ্ছে ল্যাবেডে শামীম ভাই, এবং মেম্বার সেক্রেটারি আমি, এবং জয়েন্ট কনভেনার হচ্ছে সর্দার নাইম ভাই, জাপান বাংলাদেশ হসপিটালে। আমরা এই জিনিসটি নীতিগতভাবে একমত করতে চাই যে কোভিড এর জন্য ট্রায়াল সিস্টেমের মাধ্যমে গ্রিন জোন, রেড জোন, ইয়েলো জোনকে তৈরি করব, যাতে কোনো রোগী হয়রানির শিকার না হয়। রোগীকে কাগজ নিয়ে আসতে হবে, নট লাইক দ্যাট যে তার কোভিড আছে কি নেই। আমি তার উপসর্গ দেখে তাকে গ্রিন জোন কিংবা ইয়েলো জোন কিংবা রেড জোন করব। এবং টেস্ট বাড়াতে হবে। আমরা যেটি বলছি যে শীতকালে প্রকোপ বাড়তে পারে বা প্রস্তুতি কি, এটার জন্য এখন যেমন টেস্ট কমে গেছে, আমরা যেটি দেখতে পেয়েছি যে এই সরকারের ঘোষিত যে প্রতিদিনের যে 2.5টার বুলেটিনটা যখন স্বাস্থ্য অধিদপ্তর বন্ধ করে দিল, মানুষের মধ্যে একটি বিভ্রান্ত ছড়িয়েছে যে কোভিড বোধহয় শেষ, এই জন্যই বোধহয় এই বুলেটিনটি হচ্ছে না। তা আসলে কিন্তু বিষয়টি তা না। সরকার একটি নির্দিষ্ট সময়, প্রায় 5 মাসের বেশি সময় ধরে প্রতিদিন বুলেটিন দিয়েছে যে আজকে এতজন মারা গেছে, এতজন সুস্থ হয়েছে, এতজন বাড়ি ফিরে গেছে, এতজন আক্রান্ত হয়েছে। এখনো কিন্তু তাই হচ্ছে। গতকালকের সর্বশেষ নিউজে কিন্তু কোভিড এর মৃত্যুর সংখ্যা 5,000 ছুঁই ছুঁই। সুতরাং তার মানে কোভিড কমেনি। কোভিড আছে, কোভিড নেই, এই বিভ্রান্তিতে আমরা থাকতে চাই না। চিকিৎসক হিসেবে আমি বলবো কোভিড আছে, এবং যথারীতি
স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে, সচেতন হতে হবে, জি ঘরের বাইরে গেলে জি মাস্ক পরতে হবে, মাস্ক পরা আশিস থাকুন, বাধ্যতামূলক করতে আমাদের হবে। সঙ্গে ডাক্তার দীপঙ্কর ঘোষ আছেন, দীপঙ্করের কাছে যেতে চাই। দীপঙ্কর, আর কি কি সতর্কতা অবলম্বন করা উচিত আসছে শীত মৌসুমে? দীপঙ্কর। প্রথমত করোনার যে কমন সিমটম গুলো আমরা দেখে থাকি, জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি বা শ্বাসকষ্ট, শীতকাল যখন আসবে শীতকালে কিন্তু অ্যাজমা বা সিওপিডি যে রোগগুলো আছে, রোগগুলোর প্রকোপ এমনিতে বেড়ে যায়। তো এই জাতীয় রোগী যারা আছেন তাদেরকে করোনাকালের সতর্কতা একটু বেশি অবলম্বন করতে হবে। এটা মাথায় রেখে আমাদের শীতকালীন প্ল্যানটা করা উচিত। আর যারা শ্বাসকষ্টের রোগী আগে থেকে এই বছরও তাদের সেই ভ্যাকসিন গুলো শিডিউল অনুযায়ী আগে থেকে সতর্ক থাকাকালীন অবস্থায় নিয়ে রাখেন, যাতে করোনাকালীন অবস্থাতে তাদের শীতকালীন সংক্রমণটা কম হয়। আর করোনা রিলেটেড শীতকালীন জটিলতা বলতে আমরা শীতে করোনার যে সেকেন্ড ওয়েভের আশঙ্কা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বা আমাদের উপরের যারা আছেন সেই তাদের যে শীতকালীন সময়টাতে আমরা যেন করোনা চলে গেছে ভেবে খুব বেশি রেকলেস ভাবে চলাফেরা না করি। নর্মাল ঠান্ডা কাশিকে আমরা নর্মাল ঠান্ডা কাশি, জ্বর, ফ্লু যেগুলো হচ্ছে শীতকালে সেগুলো হতে পারে, বাট আমরা যেন সেগুলো একটু সতর্ক ভাবে নেই। কারণ এখন কিন্তু করোনার প্রকোপটা ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একজন ঘরে একজন ব্যক্তি করোনা আক্রান্ত হন, তাদের ঘরে সবাই সিমটোম্যাটিক হয়ে যাচ্ছে। অনেকে নর্মাল ফ্লু ভেবে এটাকে খুব হালকা ভাবে নিচ্ছেন এবং তাদের মধ্যে অনেক ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিরা খুব বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তো শীতকালে যেহেতু ফ্লু এর প্রকোপটা বাড়বে, তো এটাকে যেন আমরা শীতকালে খুব হালকা ভাবে না নিই। এবং শীতকালে আমার মনে হয় করোনার যে টেস্ট করার যে সংখ্যাটা কমে আসছে আমাদের এখানে, এই সংখ্যাগুলো আমাদের আরো বাড়ানো উচিত, যাতে কোনো করোনা রোগী মিস হয়ে আমাদের সামাজিকভাবে, আমাদের ঘরোয়া এবং সামাজিকভাবে কোনো খারাপ ইম্প্যাক্ট করতে না পারে। হুম, জি, অসংখ্য ধন্যবাদ। আবারও আশিস চক্রবর্তীর কাছে যাব। আশিস, একটা তো ঢাকা শহরের চিত্র যেমনটা দেখছিলাম, যে যানজট দেখে মনে হতেই পারে যে দেশে কোভিড নেই। আবারও স্বাস্থ্য বুলেটিনের কথা আপনি জোর দিয়ে বলেন যে তারপর থেকেই সাধারণ মানুষ ভাবতে শুরু করলো বোধহয় কোভিড ভালো হয়ে গেছে। রাজধানীর বাইরের চিত্র একেবারে অন্যরকম। সেখানে আগে থেকেই মানুষের অসচেতনতা ছিল, এবং ঢাকায় যারাও বা মাস্ক পরে ঢাকার বাইরে কিন্তু পড়ছেন না, সেটি নানাভাবেই এটি নিউজ দেখিয়েছে। তাদের জন্য কি বলার আছে আশিস? আশিস, আনমিউট করবেন আপনার অডিওতে। জি, যেটি আমি আগেও বলেছিলাম, আবারও বলছি যে কোভিড ওয়েভের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং কোভিড আছে নেই এই বিতর্কে থাকার কোনো সুযোগ নাই। কোভিড আছে, এবং কোভিডে প্রতিদিন মৃত্যুর মিছিল যোগ হচ্ছে, কোভিডে মানুষ সংক্রমিত হচ্ছে। আমার হাসপাতালে এখনো যদি বলি, আমি 5টা কল সকাল থেকে রিফিউজ করেছি যে আমার কোভিডে কোনো সিট খালি। সুতরাং এটিও একটি প্রমাণ করে যে যদি একটা স্যাম্পলিং করি আমি, যে কোভিডে প্রচুর চাপ আছে। আমরা একটু আগে একটা এই লাইভে ঢোকার আগে মিটিং করছিলাম যে আমরা কি কোভিডকে কতদিন কন্টিনিউ করব, কোভিডের সিট সংখ্যা কি আমরা আরো বাড়াবো কিনা। অর্থাৎ সংক্রমিত রোগীর সংখ্যাও বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং জটিলতা নিয়েও বাড়ছে। ডক্টর দীপঙ্কর যে কথাটি বলছিলেন যে শীতকালে আমরা যে কোভিডের কোমরবিডিটিস যেসব রোগীর আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমার যে পেশেন্টগুলি আছে, সেই পেশেন্টগুলি কিন্তু নর্মালি শীতকালে ফ্লেয়ার আপ করে। আমরা অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি অথবা স্ট্যাটাস অ্যাজমেটিকাস বলি। তো যখন এর সাথে আবার কোভিড এর সংক্রমণ যোগ হবে এবং যদি বয়স্ক পেশেন্ট হয়, তখন তার মৃত্যু ঝুঁকি বাড়বে। সুতরাং আমরা কিন্তু কোভিড এর চিকিৎসায় একটি চমৎকার ছন্দে আছি বর্তমানে। একেবারে ক্লিন কাট করে আমরা কিন্তু কোভিড এর চিকিৎসাটি করতে পারি, যে পেশেন্ট আসা মাত্রই তাকে প্রথমে ফেস মাস্ক দিয়ে চিকিৎসা করি, তারপর তাকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিচ্ছি, তারপর এনআইভি দিচ্ছি অর্থাৎ নন ইনভেসিভ ভেন্টিলেশন, এবং ফাইনালি ভেন্টিলেশন। এবং অনেক ভালো ভালো ওষুধ, টসির মতো ওষুধ বের হয়েছে, তারপর রেমডিসিভির আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আউটকাম ইজ ভেরি ভেরি গুড। যেটি শুরুতে বছরের শুরুতে জুন জুলাইয়ের দিকে একটু ছন্দহীন ছিল, এখন কিন্তু কোভিড চিকিৎসায় একেবারে নাইসলি আমরা যাচ্ছি, সরকারি বেসরকারি খাত। সুতরাং আমি যেটি বলেছি যে জনগণকে সচেতন হতেই হবে, এতে কোনো বিকল্প কিছু নেই। আপনি যেটি বলেছেন, আমি গত পরশুদিন ঢাকার বাইরে গিয়েছিলাম, আমার চোখে মাস্ক পরেনি,
বরং আমি দু একবার মাস্ক পরার পর আমার কাছে একটু বিব্রত লাগছিল যে মানুষ আমার দিকে তাকিয়ে আছে, যে আমি মাস্ক পরে আছি। এনিওয়ে, সুতরাং সব জেলায় যদি কঠোর নজরদারি বাড়ানো হয়, প্রশাসনের যদি এখনো নজরদারি থাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই কথাটি বলেছেন, সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সবাই সর্বোচ্চ গুরুত্ব দিব এই কথাটিকে, যে শীতে একটি প্রকোপ আর একটু বাড়বে, মানে আমরা যে ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি সেই ওয়েভের টার্বুলেন্সটা বাড়তে পারে। সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের যথাযথভাবে অবশ্যই মাস্ক, কারণ আপনি কিন্তু অসুস্থ হলে চিকিৎসা করলেন, কেউ সুস্থ হলো, কেউ মারা গেল, তার থেকে একটি মাস্ক ব্যবহার করলে কিন্তু বোধহয় অনেক বেশি কার্যকর হবে বলে আমি মনে করি। জি, সাথে সাথে আমাদের সামাজিক সঙ্গে ডাক্তার দূরত্ব। দীপঙ্কর ঘোষ আছেন, আবারও তার কাছে যাব। ডাক্তার দীপঙ্কর, একটা বিষয় যে স্কুল খোলা নিয়ে নানান ধরনের মতামত, কেউ কেউ বলছেন যে যেহেতু একটু সীমিত বা আক্রান্তের সংখ্যা কমছে একটু খোলা উচিত, আবার কেউ কেউ বলছেন করলে ঝুঁকি আরো বাড়বে, আবার শিক্ষার্থীদের শিক্ষা জীবন একটা নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনটা যাচ্ছে। এই মুহূর্তে আসলে কি করা উচিত? আবার শীতকালের সেই প্রস্তুতির কথা আমরা বলছি, সেকেন্ড ওয়েভের কথা বলছি, সে ব্যাপারটা আসলে কি হওয়া উচিত? দীপঙ্কর। এখানে এই জিনিসটাকে আমরা যদি দুটি ভাগে দেখি, এক স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যেটা শিক্ষা ব্যবস্থা যেটা, সেটা স্মুথনেসটাকে ধরে রাখা খুব জরুরি। সেশন জট বা এই জাতীয় ঝামেলাগুলো এড়ানোর জন্য সবচেয়ে বেশি। একটা স্কুল কলেজ বা ভার্সিটিতে যে বয়সের মানুষদের গ্যাদারিং হয়, সেখানে শুধু বাচ্চারা যাচ্ছে বা স্টুডেন্টরা যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। তাদের সাথে কিন্তু একটা হিউজ পরিমাণ গার্জিয়ানের গ্যাদারিং এর একটা ইস্যু সেখানে আছে। তারা কিন্তু সবাই এল্ডারলি মিডল এজ পার্সন। সো বাচ্চারা তো একা স্কুলে যাবে না, তো তাদের সেই গ্যাদারিংটা এই মুহূর্তে, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আমার মতে এই মুহূর্তে স্কুল কলেজটাকে খুলে দেওয়াটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমি পার্সোনালি মনে করি না। তারপরে এটা জাতীয় পর্যায়ে যারা আছেন তারা চিন্তা করে দেখবেন। আর দ্বিতীয়ত, শীতকালীন সময়ে আমরা একটু আগে থেকে বারবার বলছিলাম অ্যাজমার কথাটা, বাচ্চাদের কিন্তু একটা বড় অংশ যারা অ্যালার্জিক তারা কিন্তু অ্যাজমাতে ভোগে বাচ্চাকালীন বয়সটা। তো সেই সব বাচ্চারাও কিন্তু স্কুল খুলে দিলে সে বাচ্চারাও কিন্তু খুব ভালনারেবল একটা কন্ডিশনে পড়ে যাবে করোনাকালীন সময়টা। সেশন জাট বা এই জাতীয় জিনিসগুলো মাথায় রেখে আমার ধারণা অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো চলছে, আমার হয় কোভিডটাকে করে সে অনলাইন ভিত্তিক ক্লাস, অনলাইন ভিত্তিক পরীক্ষাগুলোকে এনকারেজ, আমার কোনো সরকারি উপর সে ব্যাপারটি দেখি। জি, আসলে আমাদের শব্দ শুনতে কিছুটা অসুবিধা হচ্ছে, আমরা আবারও আশিসের কাছে যেতে চাই। আশিস, এখনো পর্যন্ত বিশ্বের প্রায় 100% মানুষই চাইছেন যে কবে ভ্যাকসিন আসবে এবং তারা কোভিড থেকে মুক্তি পাবে। বিষয়টি তো আসলে এমনই, তাই না? এর বাইরে কি কিছু যোগ করার আছে আশিস? আসলে ভ্যাকসিন নিয়ে যে মানুষের উৎসাহ উদ্দীপনা সেটি ভালো, স্বাস্থ্য সচেতনতার একটি নিদর্শন বলে আমরা মনে করি। কিন্তু ভ্যাকসিন আসা মানেই যে কিন্তু কোভিড ভালো হয়ে যাবে বা কোভিড হবে না, বিষয়টি কিন্তু তা না। আর ভ্যাকসিনেশন বাজারে আসা একটা বিশাল প্রক্রিয়ার ব্যাপার। এটি একটি যথেষ্ট সেফটি এন্ড এফিকেসি কে নিশ্চিত না করা পর্যন্ত একটি ভ্যাকসিন কিন্তু বাজারে আসবে না। আপনি দেখতে পেয়েছেন যে অক্সফোর্ড স্কুল অফ ভ্যাকসিন, অক্সফোর্ডে যে একটা রোগীর বোধহয় সমস্যা হয়েছিল, এই জন্য তারা কিন্তু তাদের কার্যক্রমকে বন্ধ রেখেছে। সুতরাং আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন কিন্তু অনেক আগে চালু হয়েছে। আমরা তখন মেডিকেল স্টুডেন্ট, আমরা মেডিসিন ক্লাব বা সন্ধানীর ব্যানারে যখন মানুষকে উদ্বুদ্ধ করতাম, মানুষ আক্রান্তের সংখ্যা কমবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো অনুষ্ঠান। আবারও একটু ডাক্তার দীপঙ্কর ঘোষের কাছে যাব। দীপঙ্কর, একেবারে শেষ পর্যায়ে আবারও শিশুদের এবং বাচ্চাদের সেফটির বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ হওয়া উচিত এবং তারা কি সেফটি মেজর নিবে? দীপঙ্কর। আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটি জীবনে গুরুত্বপূর্ণ। আমরা বারবার যেটা বলে থাকি, বাচ্চাদের ক্ষেত্রে করোনার সংক্রমণের হার কম্পারেটিভলি কম, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাচ্চাটা সমস্যা হবে সে বাচ্চাটা কিন্তু 100%, তার জন্য সেটা 100%। তো বাচ্চাদের ঝুঁকির কথা চিন্তা রেখে শীতকালীন সময়ে আমি আবারও গুরুত্ব দিচ্ছি, করোনার ভ্যাকসিনের কথা চিন্তা না করে যে সকল বাচ্চার অ্যাজমা আছে, শীতকালীন অ্যালার্জিক রাইনাইটিস আছে, তাদের মা বাবা অবশ্যই তাদের শীতকালীন আমরা যে প্রতি বছর ফ্লু ভ্যাকসিনেশনটা করে থাকি, তারা অন্তত এই বছরের জন্য সময় মতো করে সে ফ্লু ভ্যাকসিনেশনটা করে নেবেন, যাতে তাদের ঠান্ডা জ্বর সর্দি কাশি প্রকোপটা তুলনামূলক কম হয়।
যাতে এই সাংঘাতিক প্রকোপগুলোর সাথে তারা যেন করোনাকে মিলিয়ে না ফেলে। এবং অবশ্যই যেটা স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত অবশ্যই সরকারি ভাবে আসবে, সেটা তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তার আগে যেন তার মা বাবারা অতি উৎসাহিত হয়ে স্কুল কলেজে বা বাচ্চাদের গ্যাদারিং এ বাচ্চাদেরকে না পাঠান। এই ব্যাপারটা অবশ্যই তাদেরকে মাথায় রাখতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে আছে হাতে একদমই সময় নেই। ডাক্তার আশিস চক্রবর্তী এবং ডাক্তার দীপঙ্কর ঘোষ দুজনকেই আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন আপনাদের প্রিয় এটিএন নিউজের পর্দায়।